এখন এইখানে আসলে কি কি ঘটতেছে, এইখানে হচ্ছে তোমার যে হোস্ট বলতে বোঝাচ্ছে এখানে আসলে ওই যে দুইটা বিল্ডিং, এই দুইটা বিল্ডিং কে বোঝাচ্ছে হচ্ছে হোস্ট, দুইটা বিল্ডিং কে বোঝাচ্ছে হোস্ট। এখন যে 12টা বাচ্চা 12টা রুমে বসে যে চিঠি লিখতেছে, এই প্রত্যেকটা রুম বা প্রত্যেকটা বাচ্চাকে বলতেছে হচ্ছে তোমার প্রসেস। তোমার প্রসেস রান হচ্ছে তোমার আলাদা 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 জায়গায়, প্রসেস কিন্তু রান হচ্ছে ওই হোস্টের ভিতরেই। 12টা প্রসেস রান হচ্ছে একটা হোস্টের ভিতরে। আর যে চিঠিটা লেখা হচ্ছে সেই চিঠিটাই কিন্তু আসলে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের মেসেজ। ঠিক আছে, যে চিঠিটা লেখা হচ্ছে সেই চিঠিটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের মেসেজ। এখন যে যেই ছেলেটা ওই 12টা বাচ্চার মধ্যে যেই ছেলেটা তোমার হচ্ছে সবগুলো চিঠি কালেকশন করে তোমার নিচে পোস্ট বক্সে নিয়ে আসতেছে, সে আসলে মূলত কাজ করতেছে হচ্ছে তোমার ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। সে আসলে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ করতেছে। সে 12টা রুম থেকে চিঠি কালেকশন করে একটা পোস্ট বক্সে রেখে দিচ্ছে। অথবা বিল্ডিং এর যে ছেলেটা তোমার হচ্ছে 12টা ওই তোমার পোস্ট বক্স থেকে চিঠিগুলো নিয়ে প্রত্যেকের রুমে দিয়ে আসছে, সেও কিন্তু তোমার রিসিভার এন্ডের ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করতেছে। ঠিক আছে। আর পোস্টাল সার্ভিসের যে লোকটা প্রতি সপ্তাহে এসে পোস্ট বক্সের ভিতর থেকে চিঠিগুলো কালেকশন করে আরেকটা বিল্ডিং এর পোস্ট বক্সে রেখে আসতেছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম ক্লিয়ার কনসেপ্ট। যে নেটওয়ার্ক লেয়ারের কাজটা কি, নেটওয়ার্ক লেয়ারের কাজ কিন্তু হোস্টের বাইরে। ঠিক আছে, ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কিন্তু আবার হোস্টের ভিতরে। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হোস্টের ভিতরে, কারণটা হচ্ছে হোস্ট হচ্ছে তোমার বাসাটা হচ্ছে ওই বাড়িটাই হচ্ছে হোস্ট। আর ওই বাড়ির ভিতরেই কিন্তু তোমার একজন কি করতেছে, সে তোমার পোস্ট বক্স থেকে চিঠি কালেকশন করে প্রত্যেক রুমে রুমে দিয়ে আসতেছে, মানে প্রত্যেক ওই আসলে ট্রান্সপোর্ট লেয়ারের কাজটাই হচ্ছে এরকম যে তোমার নেটওয়ার্ক লেয়ার থেকে মানে নেটওয়ার্কের থেকে যেই মেসেজটা তোমার হচ্ছে আমাদের হোস্টের ভিতর ঢুকবে, ট্রান্সপোর্ট লেয়ার সেই মেসেজটা নিয়ে তোমার প্রত্যেকটা প্রসেস, যেই প্রসেসের জন্য ওই মেসেজটা প্রযোজ্য, সেই প্রসেসের কাছে আসলে পৌঁছায় দেওয়াটাই হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। অথবা প্রসেসের কাছ থেকে মেসেজ নিয়ে সেটা নেটওয়ার্কের উঠাই দেওয়াটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা তোমার অ্যানালজি, হাউস হোল্ড অ্যানালজি। এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার বা প্রোটোকল বা হচ্ছে হাউস, প্রসেস, হোস্ট, এগুলো বোঝার কিন্তু খুব ভালো একটা তোমার উদাহরণ। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ার অ্যাকশনটা কি ঘটে এখন দেখো এখানে, সবাই পড়ো একটু। সেন্ডার কি করে, সেন্ডার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লেয়ার মেসেজ পাঠায় ট্রান্সপোর্ট লেয়ারের কাছে। ট্রান্সপোর্ট লেয়ার কি করে, সেই অ্যাপ্লিকেশন লেয়ার মেসেজটা ডিটারমাইন সিগমেন্ট হেডার ফিল্ড ভ্যালু, ক্রিয়েট সিগমেন্ট এন্ড পাস দ্য সিগমেন্ট টু দ্য আইপি। আইপি বলতে বোঝাচ্ছে আসলে নেটওয়ার্ক লেয়ারে। তার মানে হচ্ছে আসলে কি কাজ করতেছে সেন্ডার, যে অ্যাপ্লিকেশন যে মেসেজটা আসলে ক্রিয়েট হয়, অ্যাপ্লিকেশন লেয়ারে যে মেসেজটা ক্রিয়েট হয়, সেই মেসেজটা প্রসেস সকেটের মধ্যে দিয়ে আসলে তোমার ট্রান্সপোর্ট লেয়ারের কাছে আসে। ট্রান্সপোর্ট লেয়ার কি করে, সেই মেসেজটাকে টুকরো টুকরো ভাগ করে সিগমেন্টে রূপান্তর করে। এখন এই যে টুকরো টুকরো ভাগ করলো, এই ভাগগুলো যদি তোমার হচ্ছে যখন নেটওয়ার্ক লেয়ারের মধ্যে দিয়ে যাবে, যখন রিসিভার এন্ডে পৌঁছাবে, তখন এই টুকরো টুকরো ভাগটাকে তো আসলে একসাথে করাটা অনেক টাফ হয়ে যাবে। এই জন্য এই টুকরো টুকরো ভাগ যাতে তোমার হচ্ছে হারায় না যায়, তার জন্য প্রত্যেকটা টুকরোর সামনে একটা করে হেডার থাকে। দেখো এইচ, এইচ যে লেখা আছে তোমার অ্যাপ্লিকেশন মেসেজের সামনে একটা হেডার যোগ করা আছে, সেটা হচ্ছে তোমার ওই ট্রান্সপোর্ট লেয়ারের একটা হেডার। এই জন্য এইচ দেওয়া হয়েছে, ট্রান্সপোর্ট লেয়ারের হেডার যুক্ত করে একটা সিগমেন্টে রূপান্তর করা হয়েছে। এখন এই সিগমেন্টটাই কিন্তু আর তোমার হচ্ছে নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখন যাবে তখন যদি হারায় যায় বোঝা যাবে, আর রিঅ্যাসেম্বল করতেও কষ্ট হবে না। ঠিক আছে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য তোমার সেগমেন্টের মানে মেসেজটাকে সিগমেন্টে রূপান্তর করার। ঠিক রিসিভার এন্ডে দেখো, রিসিভার এন্ডে কি করলো, ওই ওই মেসেজটাই তোমার যখন ট্রান্সপোর্ট লেয়ারের কাছে পৌঁছালো, ট্রান্সপোর্ট লেয়ার তখন হচ্ছে ওই সিগমেন্ট থেকে হেডারটা তোমার উঠাই দিল, বাদ দিয়ে দিল। বাদ দেওয়ার পরে তারপর তোমার সবগুলো মেসেজ এক জায়গায় করে সেই অ্যাপ্লিকেশন লেয়ারকে দিয়ে দিল। তুমি কি লিখছে, রিসিভ সিগমেন্ট ফ্রম আইপি, চেক হেডার ভ্যালু,
struct application layer message demultiplex message up to application via socket, সকেটের মধ্যে দিয়ে অ্যাপ্লিকেশন কে দিয়ে দিবে। এটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট লেয়ারের মূল কাজ। আচ্ছা, টু প্রিন্সিপাল ইন্টারনেট ট্রান্সপোর্ট প্রোটোকল, দুইটা প্রিন্সিপাল প্রোটোকল আছে যেটা তোমার ট্রান্সপোর্ট লেয়ারে ইউজ করা হয়, একটা আছে টিসিপি, একটা আছে ইউডিপি। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যেটা রিলায়েবল ইন অর্ডার ডেলিভারি, কনজেশন কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, কানেকশন সেটআপ। আচ্ছা, রিলায়েবল অবশ্যই এই কারণে যে এটা হচ্ছে তোমার ওই কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। আমরা কিন্তু গতদিন বলছিলাম এটা হচ্ছে একটা কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। তার মানে যদি তুমি টিসিপি ইউজ করো, তোমাকে আগে অবশ্যই কানেকশন এস্টাবলিশ করতে হবে, তারপরে তুমি ডাটা পাঠাবে। তার যখন একজনের সাথে আরেকজনের কানেকশন একদম ফুল এস্টাবলিশড হয়ে যায়, তখন সেখানে তোমার ডাটা তুমি তাকে বিশ্বস্ত মনে করতেই পারো। এখন এবং এইখানে দেখো ইন অর্ডার ডেলিভারি বলতে এটা বোঝাচ্ছে যে কখনোই তোমার পিছনের মেসেজটা সামনে যাবে না, প্রত্যেকটা মেসেজ পর পর যাবে। তার মানে হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এরকম পর পর মেসেজ যাবে। কখনোই আগের মেসেজ পিছে পিছে মেসেজ আগে যাবে না। আহ, এরকম কিন্তু হয় অনেক সময়, তোমরা খেয়াল করছো কিনা, যে আমাদের ভিডিও দেখার সময় অনেক সময় কিন্তু আহ, দেখবা। সাউন্ড ভিডিওর চেয়ে আগে যায় বা পরে হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে হচ্ছে সাউন্ড আগে যাচ্ছে, ভিডিও পরে যাচ্ছে, বা অনেক সময় ভিডিওর ভিতরে এই ঘটনা ঘটে, যে ভিডিওর কোনো একটা অংশ হয়তো বা পিছনের অংশ আগে চলে গেছে, বা হয়তো বা কোনো অংশ পরে দেখা যাচ্ছে। এরকম ঘটনা ঘটে কারণ ওইখানে তোমার হচ্ছে ইন অর্ডার ডেলিভারিতে থাকে না, ওরা হচ্ছে ইউডিপি ইউজ করে। ঠিক আছে। আবার কন্ডিশন কন্ট্রোল বা ফ্লো কন্ট্রোল, এই দুইটা জিনিস কিন্তু আসলে কন্ট্রোল করার সুযোগ আছে টিসিপি তে, কারণ এখানে তোমার হচ্ছে ওই ইন অর্ডার ডেলিভারি করে, এবং হচ্ছে যখনই তোমার নেটওয়ার্কের চাপ বেড়ে যায়, তখনই তোমার সেন্ডার অথবা রিসিভার যে কোনো একজন তোমার আরেকজনের সাথে কমিউনিকেট করে তাদের তোমার রিসিভ করার ক্ষমতাটাও কম বেশি করতে পারে। যার জন্য দেখা যাচ্ছে যে তোমার ফ্লো কন্ট্রোল বা কন্ডিশন কন্ট্রোলটা তোমার কন্ট্রোল করা যায়। এবং কানেকশন সেটা বলতে তো ওটাই বুঝাইছে, যেটা হচ্ছে তোমার ডাটা পাঠানোর আগে তোমাকে কানেকশনটা আগে সেট আপ করে নিতে হবে, যার জন্য তোমাকে হচ্ছে এটা রিলেভেল বলা চলে। আর ইউজার ডাটা প্রোটোকলের ক্ষেত্রে এটা হচ্ছে আনরিলায়েবল অর্ডার ডেলিভারি। এই জন্য হচ্ছে আমাদের ওই ঘটনা ঘটে যে আমরা বিশ্বস্ত কোনো জিনিস কিন্তু আসলে ইউজার ডাটাগ্রাম প্রোটোকলের মাধ্যমে ইউজ করা হবে না। কারণ তুমি এটা জানো, এটা মূল উদ্দেশ্যই হচ্ছে যে তোমার ইনস্ট্যান্ট কাজ করানো, যে আমার এই মুহূর্তে দরকার, এবং হচ্ছে আমি সর্বোচ্চ পরিমাণ আমার ব্যান্ডউইথ ব্যবহার করে আমাকে করতে হবে, সময় আমার অল্প। এইসব ক্ষেত্রে আমরা ইউজার ডাটাগ্রাম প্রোটোকল ব্যবহার করবো। যদি আমার মেসেজ সামান্য কিছু নষ্টও হয়, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে ইনস্ট্যান্ট সার্ভিস লাগবে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজার ডাটাগ্রাম প্রোটোকল ব্যবহার করব। আচ্ছা, এবার হচ্ছে মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং। আচ্ছা, মাল্টিপ্লেক্সিং ডিমাল্টিপ্লেক্সিং এই জিনিসটা তো আমরা জানি। এখন এই মার্কস এবং ডিমার্কস এটা আসলে কোথায় ঘটে? দেখো, মার্কস অ্যাজ সেন্ডার, সেন্ডারের ক্ষেত্রে সাধারণত মাল্টিপ্লেক্সিং হয়। সেন্ডারের ক্ষেত্রে মাল্টিপ্লেক্সিং কিভাবে হচ্ছে? কারণ সেন্ডার থেকে যখন তোমার হচ্ছে ডাটা পাঠানো হয়, তখন তুমি ওই হাউস হোল্ড অ্যানালজির কথা চিন্তা করো। যে ট্রান্সপোর্ট লেয়ারটা আছে, সেই ট্রান্সপোর্ট লেয়ারটা কি করছিল? 12টা রুমে যে তোমার হচ্ছে চিঠি কালেকশন করছিল, করে একসাথে করে, সেই একসাথে করার পরে সে কিন্তু তোমার পোস্টাল বক্সে রাখছিল। তার মানে হচ্ছে এই যে বিভিন্ন রুম থেকে কালেকশন করে একসাথে করা, এটাই তো আসলে মাল্টিপ্লেক্সিং। এই জন্য মাল্টিপ্লেক্সিং আসলে ব্যবহার করা হয় হচ্ছে তোমার সেন্ডারে। তার মানে তোমার অনেকগুলো প্রসেস থাকবে, সেই প্রসেসের ভিতর থেকে তুমি হচ্ছে ডাটাটা নিবা, নেওয়ার পরে ট্রান্সপোর্ট লেয়ারে তো এই কাজটা করবে। ট্রান্সপোর্ট লেয়ার অনেকগুলো প্রসেস থেকে তোমার ডাটাটা নিবে, নিয়ে একসাথে তোমার নেটওয়ার্ক লেয়ারকে দিবে। এই যেহেতু একসাথে করতেছে, এই জন্য এটাকে বলছে ট্রান্সপোর্ট লেয়ার, তোমার হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আবার ঠিক রিসিভার এন্ডে কি হচ্ছে? ঠিক উল্টাটা হচ্ছে। রিসিভার এন্ডে কি হচ্ছে? তোমার ওই নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ট্রান্সপোর্ট লেয়ারের কাছে আসে, ট্রান্সপোর্ট লেয়ার তখন কি করে? সেইটাকে তোমার হচ্ছে বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে আলাদা আলাদা করে দিতে হয়। কারণ একটা প্রসেসের জিনিস আর একটা প্রসেসকে দিলে কিন্তু হবে না। মনে করো হচ্ছে ওই যে 12টা বাচ্চা যে চিঠি লিখছে, এখন একজনের চিঠি যদি আরেকজনকে দিয়ে দেয়, তাহলে তো মনে করো কেলেঙ্কারি হতে পারে, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য হচ্ছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে একটা প্রসেসের মেসেজ আর একটা প্রসেসকে দেওয়া যাবে না। তো
তো প্রত্যেকটা প্রসেসের মেসেজ প্রত্যেকটা প্রসেসকে পৌঁছানোর যে কাজটা, এই কাজটা খুব গুরুত্ব সহকারে করতে হয় ট্রান্সপোর্ট লেয়ারকে, এবং এটাকেই বলতে চাচ্ছি আমরা ডিমাল্টিপ্লেক্সিং। তাহলে মাল্টিপ্লেক্সিং ঘটবে হচ্ছে সেন্ডারে, আর ডিমাল্টিপ্লেক্সিং ঘটবে হচ্ছে রিসিভারে। আচ্ছা, এই মেসেজ এটা একটু ভালো করে দেখো, এটাতে কিন্তু মোটামুটি অনেক কিছু বোঝাই দিচ্ছে। দেখো, এইচটিটিপি সার্ভার থেকে একটা মেসেজ যাচ্ছে, সেটা হচ্ছে এইচটিটিপি মেসেজ। অ্যাপ্লিকেশন লেয়ার এইচটিটিপি মেসেজ জেনারেট করছে, সেটা ট্রান্সপোর্ট লেয়ারকে পাঠাইছে, ট্রান্সপোর্ট লেয়ার সেই এইচটিটিপি মেসেজের সাথে একটা হেডার যোগ করছে, এইচ টি, হেডার অফ ট্রান্সপোর্ট লেয়ার, এই জন্য এইচটি যোগ করে তোমার একটা সিগমেন্ট তৈরি করছে, সেই সিগমেন্টটাকে সে পাঠাইছে নেটওয়ার্ক লেয়ারকে। নেটওয়ার্ক লেয়ার কি করছে, সেই সিগমেন্টের সাথে আবার নেটওয়ার্ক লেয়ারের একটা হেডার যোগ করছে, যেটাকে আমরা বলতে চাচ্ছি এইচ এন। তবে নেটওয়ার্ক লেয়ারে হেডার যোগ করে এটা প্যাকেটে রূপান্তর করছে, এটাকে বলছে তোমার ট্রান্সপোর্ট লেয়ারে যেটা ছিল সিগমেন্ট, তোমার নেটওয়ার্ক লেয়ারে এসে হয়ে গেল সেটা হচ্ছে প্যাকেট। ঠিক আছে, এই প্যাকেটটাকে সে এখন নেটওয়ার্কের মধ্যে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এখন নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছে যাচ্ছে যাওয়ার পরে যখন রিসিভার এন্ডের নেটওয়ার্ক লেয়ারে পৌঁছাবে, তখন রিসিভার এন্ডের নেটওয়ার্ক লেয়ার কিন্তু দেখো ওই কি পাচ্ছে, এইচটিটিপি মেসেজ। এখন এই নেটওয়ার্ক লেয়ার কি করবে, এই মেসেজ থেকে ওই এই সেলটা বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে তোমার বাকিটা হচ্ছে তোমার ট্রান্সপোর্ট লেয়ারকে দিয়ে দেবে। ট্রান্সপোর্ট লেয়ার আবার কি করবে, ওই এইচটি কে বাদ দিয়ে দেবে, এইচটি কে বাদ দিয়ে দিয়ে ওই এইচটিটিপি মেসেজটাকে তোমার অ্যাপ্লিকেশন লেয়ারকে ফায়ারফক্স এর মধ্যে দিয়ে দেবে। যখন দিবে তখন আসলে সেটা কাজ করবে। এখন এই অ্যাপ্লিকেশন লেয়ারের দেখো, ক্লায়েন্ট সাইডের যে অ্যাপ্লিকেশন লেয়ার, সেখানে কিন্তু তোমার তিনটা প্রসেস রান করতেছে, একটা হচ্ছে ফায়ারফক্স, একটা হচ্ছে নেটফ্লিক্স, একটা হচ্ছে স্কাইপি। এখন যে মেসেজটা আসছে, এইচটিটিপি মেসেজটা, এই মেসেজটা কিন্তু আসলে ওই নির্দিষ্ট ফায়ারফক্সের জন্যই প্রযোজ্য, নেটফ্লিক্স বা স্কাইপের জন্য না। এখন এইখানে তোমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ট্রান্সপোর্ট লেয়ারকে অবশ্যই জানতে হবে যে সে কোন প্রসেসের সাথে কমিউনিকেট করতেছে। ঠিক আছে, সে শুধুমাত্র তাকেই আসলে মেসেজটা দিবে, অন্য কাউকে মেসেজ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। দেখো, নেটফ্লিক্স, ফায়ারফক্স, স্কাইপি, তিনটে তোমার আলাদা আলাদা প্রসেস। ট্রান্সপোর্ট লেয়ার কি করে, তোমার যদি সেন্ডার সাইডে হয় তাহলে এই তিনজনের কাছ থেকে মেসেজ তোমার নিবে, নিয়ে সেটাকে পাঠাই দেবে। আর যদি রিসিভার সাইডের হয় তাহলে তিনজনের তোমার নেটওয়ার্ক লেয়ার থেকে ডাটা আসবে, এসে এই তিনজনের মধ্যে ভাগ করে দেবে, যার জন্য যেটা দরকার তাকে সেটা দিয়ে দিবে। আচ্ছা, ডিমাল্টিপ্লেক্সিং এর কিছু ছবি দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, দেখো যেটা বলছি। আচ্ছা, ডিমাল্টিপ্লেক্সিং কিভাবে কাজ করে এটা এখানে সেটা দেখাচ্ছে। আমাদের যে টিসিপি বা ইউডিপি যে সিগমেন্ট ফরম্যাট আছে, সেই একটা সিগমেন্ট ফরম্যাটের মধ্যে কি থাকে, এমনিতে অ্যাপ্লিকেশন লেয়ার ডাটা তো থাকতেছেই, তার সাথে থাকে হচ্ছে হেডার। হেডার কিছু ফিল্ড আছে, তার মধ্যে যেমন গুরুত্বপূর্ণ হেডার ফিল্ড হচ্ছে তোমার সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট নাম্বার। তার মানে হচ্ছে অবশ্যই আমাদের সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট নাম্বার থাকতে হবে। তার মানে হচ্ছে ওই যে যে প্রসেস থেকে আসছে, সেই যার কাছ থেকে আসছে তার পোর্ট নাম্বার, আর যার কাছে যাচ্ছে তার পোর্ট নাম্বার, এই দুটো পোর্ট নাম্বার কিন্তু অবশ্যই থাকতে হবে। না থাকলে কিন্তু তোমার রিসিভার এন্ড বুঝতে পারবে না আসলে কার কাছ থেকে আসছে এবং কোথায় যাচ্ছে, এটা কিন্তু রিসিভার এন্ড বুঝতে পারবে না। তো আমাদের ওই এই সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট নাম্বার কিন্তু অবশ্যই থাকতে হবে। এই জন্য বলছে হোস্ট ইউজ আইপি অ্যাড্রেস এন্ড পোর্ট নাম্বার টু ডিরেক্ট সিগমেন্ট টু অ্যাপ্রোপ্রিয়েট সকেট। ঠিক আছে, আইপি অ্যাড্রেসটা যেরকম গুরুত্বপূর্ণ তোমার নেটওয়ার্কের জন্য, ঠিক সেরকম এই যে সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্টটাও গুরুত্বপূর্ণ আসলে ওই প্রসেস টু প্রসেস কমিউনিকেশনের জন্য। আচ্ছা, এখানে আছে যে তোমার একটা পোর্ট নাম্বার ইউজ করে তোমার আছে কমিউনিকেশন করছে, সেটা দেখাইছে। দেখো, ফিগারটা ভালো করে দেখো। এটা হচ্ছে কানেকশন লেস
ডিমাল্টিপ্লেক্সিং মানে আসলে এখানে তোমার কানেকশনটা গুরুত্বপূর্ণ না। একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে কানেকশন লেস। এটা যদি আমি কানেকশন লেস হয় সেই ক্ষেত্রে কেমন ঘটতেছে, তোমার মেসেজ আদান প্রদান হচ্ছে এ বি সি ডি প্রত্যেকেরই তোমার সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্ট দিয়ে মেসেজ আদান প্রদান করতেছে, এটা হচ্ছে কানেকশন লেস। তোমার হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে কি ঘটতেছে, তোমার মনে করো হচ্ছে P1 থেকে মেসেজ যাচ্ছে, P1 থেকে P3 তে মেসেজ যাচ্ছে বি, বি মেসেজটা যে যাচ্ছে সেই বি মেসেজে তোমার হচ্ছে যে হেডার ফিল্ড আছে, সোর্স পোর্ট এবং ডেস্টিনেশন পোর্টের নাম্বার দেওয়া আছে, সেই অনুযায়ী তোমার কমিউনিকেট করতেছে। আবার P3 থেকে P1 এ আসতেছে এ মেসেজ, সেই মেসেজও সেম দেওয়া আছে। আচ্ছা, এখন যদি তোমার হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড ডিমাল্টিপ্লেক্সিং হয়, কানেকশন ওরিয়েন্টেড বলতে হচ্ছে টিসিপি সকেট ব্যবহার করার পরে কি ঘটবে। টিসিপি সকেট ব্যবহার করতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে তোমার চারটা জিনিস থাকতে হবে। চারটা জিনিস থাকতে হবে কি কি? একটা হচ্ছে সোর্স আইপি অ্যাড্রেস, সোর্স পোর্ট নাম্বার, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন পোর্ট নাম্বার। এই চারটা অবশ্যই থাকতে হবে, তাহলে সেই মেসেজটাকে আমরা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড মেসেজ বলবো। এবং সেই ক্ষেত্রে তোমার কানেকশন ওরিয়েন্টেড বলতে আগে আমাকে কানেকশন এস্টাবলিশ করতে হবে, তারপরে মেসেজ পাঠাতে হবে। দেখো এখন এই ফিগারের ক্ষেত্রে, এই ফিগারে কিন্তু তোমার দেখো সোর্স আইপি, তারপরে পোর্ট, ডেস্টিনেশন আইপি, পোর্ট, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, এই চারটা ফিল্ড উল্লেখ করে দেওয়া থাকবে, তাহলে সেই মেসেজটা আসলে কানেকশন ওরিয়েন্টেড মেসেজ হিসেবে গণ্য হবে। আচ্ছা, এবার হচ্ছে কানেকশন লেস ট্রান্সপোর্ট ইউডিপি। এগুলো নর্মাল কথাবার্তা। কানেকশন লেস যেহেতু সেখানে কোনো কানেকশন এস্টাবলিশ হবে না, কোনো কানেকশন স্টেট থাকবে না, এখানে হেডার সাইজটা অনেক কম থাকবে, তোমার এক্সট্রা কোনো হেডার নাই, এই জন্য হেডার সাইজও কম, এখানে কোনো কন্ডিশন কন্ট্রোলের ব্যাপার থাকবে না। এটা হচ্ছে বেস্ট ইফোর্ট ডেলিভারি, এটা সর্বোচ্চ চেষ্টা করবে মেসেজটা তোমার পৌঁছায় দেওয়া, তবে সেই ক্ষেত্রে অনেক সময় লস্ট হতে পারে বা আউট অফ অর্ডারও হতে পারে। আচ্ছা, ইউডিপি কোথায় কোথায় ব্যবহার করা হয়? স্ট্রিমিং মাল্টিমিডিয়া অ্যাপ, ডিএনএস এর ক্ষেত্রে, এইচটিটিপি 3 এর ক্ষেত্রে মোটামুটি তোমার ইউডিপি ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, একটা মেসেজ যখন তোমার হচ্ছে পাঠানো হবে ইউডিপি ইউজ করে, দেখো মেসেজটার সাথে ইউডিপি একটা হেডার ফাইল যোগ করা হয়েছে। ইউডিপি সেন্ডার অ্যাকশন is passed an application layer message, determine UDP segment header field value, create UDP segment and pass to the IP মানে নেটওয়ার্ক লেয়ারে। আর ঠিক তোমার রিসিভার ইন্ডিয়াও ঠিক অপর উল্টাটা করবে, রিসিভ সিগমেন্ট ফ্রম আইপি। আইপি বলতে কি বোঝাচ্ছে বলো তো আসলে? আইপি কিন্তু মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে? এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে থাকে, এই জন্য তোমার নেটওয়ার্ক লেয়ার না বলে আইপি আইপি বলতেছে। আসলে কিন্তু আইপিটা হচ্ছে তোমার নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল, ঠিক আছে? আচ্ছা, চেক ইউডিপি চেক সাম হেডার ভ্যালু, এক্সট্রাক্ট অ্যাপ্লিকেশন লেয়ার মেসেজ, আর তারপর হচ্ছে ডিমাক্স মেসেজ আপ টু অ্যাপ্লিকেশন ভায়া সকেট। আচ্ছা, এটা হচ্ছে ইউডিপি সিগমেন্ট হেডার। ইউডিপি সিগমেন্ট হেডারে কি থাকতেছে? সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট থাকে, লেন্থ থাকে যে কত লেন্থের মেসেজ ডাটা তুমি ব্যবহার করছো, চেকসাম সিস্টেম থাকে। সোর্স পোর্ট ডেস্টিনেশন পোর্ট তো বুঝলাম, লেন্থ হচ্ছে তুমি কত লেন্থের ডাটা আসলে তুমি ব্যবহার করতেছো সেটা। চেকসাম জিনিসটা কি? চেকসামটা হচ্ছে আমি যে মেসেজটা পাঠাচ্ছি, আমি যে মেসেজটা তোমার নেটওয়ার্ক ট্রাভেল করে রিসিভার এন্ডে পৌঁছাচ্ছি, সেই মেসেজটা যে আসলে তোমার ঠিক আছে বা সেই মেসেজটা যে আসলে চেঞ্জ হয় নাই, এটা বের করার বিষয়টা হচ্ছে চেকসাম। মানে এমন একটা সিস্টেম ওখানে রাখা হবে যাতে করে রিসিভার বুঝতে পারে যে হ্যাঁ, যেই মেসেজটা সেন্ডার পাঠাতে চাইছে সেই মেসেজটাই আমার কাছে আসছে, আমার কাছে তোমার মেসেজটা চেঞ্জ হয়ে আসেনি। এটা
বোঝার বিষয়টা হচ্ছে চেকসাম। এই দেখো, ইউডিপি চেকসাম ডিটেক্ট ইরর ইন ট্রান্সমিটেড সেগমেন্ট। যে সেগমেন্টটা ট্রান্সমিট করা হয়েছে তার ভিতরে কোনো ইরর আছে কিনা সেটা ডিটেক্ট করার প্রসেসটা হচ্ছে চেকসাম। মনে করো হচ্ছে ট্রান্সমিটেড ডাটা হচ্ছে 5 আর 6, প্রথম নাম্বার 5, দ্বিতীয় নাম্বার 6, এখন এর যোগফল হচ্ছে 11। এখন সব থেকে সহজ এই বুদ্ধি, সেটা হচ্ছে যদি তুমি 5 এবং 6 দুইটা সংখ্যা পাঠাও, তোমাকে কি করতে হবে, ওই চেকসাম যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের ভিতরে তোমাকে এই দুটো যোগ করলে হচ্ছে 11, এই দুটো যোগ করে তোমাকে 11 লিখে পাঠিয়ে দিতে হবে। এখন রিসিভার ইন যখন তোমার হচ্ছে দুইটা মেসেজ পাবে, রিসিভার ইন হয়তো বা দুটো মেসেজ পাইছে, একটা আছে 4, একটা আছে 6, তার মানে কোনোভাবে ওই প্রথম যে নাম্বারটা 5 সেই নাম্বারটা চেঞ্জ হয়ে 4 হয়ে গেছে। এখন রিসিভার কিভাবে বুঝবে যে মেসেজটা ঠিক আছে কিনা? সে কি করবে, এই 4 এবং 6 দুটো যোগ করবে, যোগ করে দেখবে যে আসলে চেকসামের ভিতরে যে মেসেজ, যেই সংখ্যাটা লেখা আছে তার সাথে ম্যাচ করে কিনা। দেখলো 4 আর 6 যোগ করে কত হচ্ছে, 10 হচ্ছে, কিন্তু চেকসামের ভিতরে লেখা আছে 11, তাহলে ম্যাচ করলো না। তাহলে অবশ্যই আমার কাছে যে দুইটা সংখ্যা আসছে 4 এবং 6, তার মধ্যে কোনো না কোনোটা তোমার কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। আর যদি তোমার যোগফল 11 পেয়ে যায়, তাহলে বুঝবে যে না, তোমার হয়তো বা কোনো চেঞ্জ হয় নাই। এটা হচ্ছে সহজ উপায়। আচ্ছা, সেন্ডার কি করবে, সেন্ডার ট্রিট কন্টেন্ট অফ ইউটিপি সেগমেন্ট অ্যাজ সিকোয়েন্স অফ 16 বিট ইন্টিজার। তার মানে তোমার হচ্ছে সেন্ডার ট্রান্সপোর্ট লেয়ার, তোমার সেন্ডার সাইডে ট্রান্সপোর্ট লেয়ার কি করবে, যে মেসেজটা অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আসবে সেই মেসেজটাকে তোমার 16 বিট ইন্টিজারে কনভার্ট করবে। অনেকগুলো 16 বিট ইন্টিজার হবে। তারপরে কি করবে, সেটাকে তোমার হচ্ছে অ্যাডিশন করবে ওয়ান্স কমপ্লিমেন্ট সাম অফ সেগমেন্ট কন্টেন্ট। যে 16 বিট ইন্টিজার পাওয়া গেছে সেইটাকে তোমার হচ্ছে অ্যাডিশন করবে এবং হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করবে। করার পরে যেই ভ্যালুটা পাবে সেই ভ্যালুটাই তোমার চেকসাম ভ্যালু হিসাবে ওই হেডার ফাইলে অ্যাটাচ করে দিবে। ঠিক আছে। রিসিভার কি করবে, রিসিভার ঠিক একই অপারেশন করবে, কম্পিউট চেকসাম অফ রিসিভ সেগমেন্ট। সেই রিসিভ যে সেগমেন্টটা পাবে অনেকগুলো 16 বিট নাম্বার পাবে, সে অনেকগুলো 16 বিট নাম্বারকে পর পর বসাবে, বসার পরে সেটাকে হচ্ছে অ্যাড করবে, করার পরে সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবে। করার পরে দেখবে যে চেকসামের মধ্যে যে ভ্যালুটা আছে তার এবং সে তোমার হচ্ছে কম্পিউট করার পরে এই দুটো ভ্যালুর মধ্যে ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ করে তাহলে তো ভালো, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি ম্যাচ না করে তাহলে সে বুঝতে পারবে যে মেসেজটা তোমার হচ্ছে ইরর হয়ে গেছে। দেখো এখানে তোমার হচ্ছে এক্সাম্পলটা দেওয়া আছে। ধরে নিচ্ছে যে দুইটা 16 বিট ইন্টিজার মেসেজ, এখন এই দুটো মেসেজকে তোমার যোগ করা হয়েছে, যোগ করার পরে দেখা গেছে যে এক্সট্রা একটা ভ্যালু, তোমার লাস্টের দুইটা ওয়ান থাকার কারণে একটা এক্সট্রা একটা সংখ্যা বেড়ে গেছে। যদি এরকম ঘটনা ঘটে, একটা সংখ্যা বেড়ে যায়, তখন সে এককে আবার কি করতে হয়, একেবারে শুরুতে এসে তোমার যোগ করতে হয়। এবং শুরুতে যোগ করার ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাক্সিমাম ভ্যালু গুলো চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে সাম হলো, এখন এই সামের আবার তোমার চেক সাম তৈরি করতে হবে, কি করবে, ওয়ান্স কমপ্লিমেন্ট করে। এখন 0 হলে 1 হবে, 1 হলে 0 হবে, এটাকে করে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকে আসলে, এটাও কিন্তু একটা 16 বিট নাম্বার, এই 16 বিট নাম্বারকে আমাকে ওই চেকসাম যে ফিল্ড আছে সেই ফিল্ডে আমাকে বসাতে হবে। এখন এই নাম্বারটা আসলে মূল ডাটার সাথে ট্রাভেল করবে। দেখো এইখানে তোমার সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, এই টোটালটা মিলে কিন্তু 32 বিট, টোটালটা মিলে 32 বিট। তার মানে হচ্ছে সোর্স পোর্ট 16 বিট, ডেস্টিনেশন পোর্ট 16 বিট ব্যবহার করবে। লেন্থ 16 বিটের হবে, চেকসামও 16 বিটের হবে। ঠিক আছে। তো আমরা এইখানে যে চেকসামটা তৈরি হয়েছে এটা কিন্তু 16 বিটের চেকসাম। এখন ডাটার ভিতরে কিন্তু আসলে যে মেসেজটা থাকে সেই মেসেজটা কিন্তু আসলে এরকম 16 বিট, অনেকগুলো 16 বিটে ইন্টেজার। এখন এই অনেকগুলো 16 বিটে ইন্টেজারটাকেই কিন্তু আসলে তোমার সামেশন করতে হবে, করার পরে তারপরে সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, করে 16 বিটের একটা চেকসাম তৈরি করে সেই চেকসামটাকেই তোমার হচ্ছে চেকসাম ফিল্ড, যে 16 বিট চেকসাম ফিল্ড আছে সেই ফিল্ডে আমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে। এটা হচ্ছে মূল কাজ। এখন রিসিভার কি করবে, রিসিভার তোমার সেটাকে আবার নতুন করে যখন রিসিভারে যাবে সে একই কাজ করে এটা মিলাই দেখবে যে ঠিক আছে কিনা। আচ্ছা, সামারি গেল।
আচ্ছা, প্রিন্সিপাল অফ লেভেল ডাটা ট্রান্সফার, এইখানে এই কিছু কিছু বিষয়গুলো দরকার নেই, আমরা এগুলো চলে যাই ডাইরেক্ট এইখান থেকে শুরু করি। আচ্ছা, আমাদের এখান থেকে কিছু কিছু অ্যাকশন আমাদের এটা জানা দরকার। দেখো, ভালো করে দেখো, টেন্ডার প্রথম যে ফিগারটা আছে এটা হচ্ছে নো লস, কখন কোনো লস হয় না। দেখো, টেন্ডার থেকে একটা করে প্যাকেট যাচ্ছে রিসিভারের কাছে। যদি আমরা এরকম ভাবে ডাটা পাঠাই যে একটা মেসেজ পাঠাবো, তারপরে ওয়েট করব, সেই মেসেজের একটা অ্যাকনলেজমেন্ট আসবে। প্রত্যেকটা তোমার কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। মনে করো, এই যে আমরা যখন ক্লাস শুরু করলাম, তখন প্রথম কথা আমি তোমাদের কিন্তু একদম প্রথম কথাটা থেকে কিন্তু আমি ক্লাস নেওয়া শুরু করিনি। আগে আমাকে কি করতে হয়েছে, আগে আমাকে জানতে হয়েছে যে আসলে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, কমিউনিকেশনটা ক্লিয়ার কিনা, এটা আগে করতে হয়েছে। ঠিক সেরকম দেখবো, যখন তোমরা প্রথমেই কাউকে কল দাও, সে যতই আপন হোক অথবা যতই পদ হোক, তোমরা কিন্তু আগে ফার্স্টে হ্যালো বলো। এই হ্যালো বলাটার মূল কারণটা কি? মূল কারণটা এটাই যে তুমি যে ভয়েসটা বলতেছো, সেই ভয়েসটা রিসিভার এন্ড পাচ্ছে কিনা। এখন রিসিভার এন্ডও কিন্তু ঠিক একই কাজ করে, কারণ সেও চায় যে সে যেটা বলবে তুমি সেটা শুনতে পাচ্ছ কিনা। তখন সেও ওই হ্যালোর বিপরীতে হাই বলে বা হ্যালো বলে, বা তুমি যদি বলো যে শুনতে পাচ্ছ, সে হয়তো বলবে যে হ্যাঁ। এই যে বলাটা হচ্ছে, এটা আসলে মূল উদ্দেশ্য, যে আমাদের কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করা, বা হচ্ছে আমি শুনতে পাচ্ছি এটাকে ইনশিওর করা। ঠিক আছে, যদি এরকম না থাকতো তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কমিউনিকেশনের অনেক রকম প্রবলেম থাকতো। আবার আরেকটা জিনিস দেখো, মনে করো হচ্ছে তোমরা যে মেসেঞ্জারের কথা চিন্তা করো, মেসেঞ্জারে যে আমরা মেসেজ লিখি, যে কোনো একটা মেসেজ লেখার পরে কিন্তু আমরা একটা অ্যাকনোলেজমেন্ট পাই। এটা হচ্ছে একেবারে মেসেঞ্জারের তোমার হচ্ছে সার্ভার থেকে একটা অ্যাকনোলেজমেন্ট দেয়। অ্যাকনোলেজমেন্টটা কি হতে পারে? প্রথম হতে পারে যে, মনে করো সাপোজ তোমার নেটওয়ার্ক নাই, তুমি মেসেজ দিয়ে ফেললা। এখন তুমি যদি জানতে না পারো যে তোমার নেটওয়ার্ক নাই, তাহলে তো সমস্যা। তখন ওই সার্ভার থেকে একটা বা নেটওয়ার্ক থেকে একটা তোমাকে অ্যাকনোলেজমেন্ট দেয়, দেখবে লাল কালি দিয়ে লেখা থাকে যে তোমার নেটওয়ার্ক নাই, বা তুমি নেটওয়ার্কে অ্যাটাচ হও, এরকম কিছু একটা ইনফরমেশন দেওয়া থাকে। এটা গেলে 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে তুমি মেসেজ দিছো, তোমার নেটওয়ার্ক আছে, কিন্তু তুমি যার কাছে পাঠাইছো সেই নাই। তখন দেখা যাবে তোমাকে কিন্তু হচ্ছে ওই যে সাদা টিক দিয়ে সাদা গোল আকারে একটা পয়েন্ট দেখায়, যে তোমার মেসেজটা কিন্তু তোমার রিসিভার এন্ড পর্যন্ত পৌঁছায়নি। আচ্ছা, যদি রিসিভার এন্ডে পৌঁছায়, তখন দেখা যাবে যে ওই সাদাটাই তোমার একটু গ্রে কালার হয়ে যায়। আচ্ছা, যদি তোমার হচ্ছে মেসেজটা তার মেসেঞ্জারে ঠিকঠাক মতো ঢুকে যায়, তখন দেখা যাবে সেটা হচ্ছে সবুজ হয়ে যায়। এবং যখন তোমার রিসিভার সেই মেসেজটা দেখতে পায়, তখন সেটা কিন্তু দেখা যাবে যে হচ্ছে তার ছবি দিয়ে একটা গোল চিহ্ন হয় না, সেটা হবে। এখন সেটা যখন হবে, তখন তুমি বুঝতে পারবে যে তোমার মেসেজটা সিন হয়েছে, বা তোমার মেসেজটা দেখতে পাইছে। তো এই যে তোমার প্রতি মুহূর্তে যে একটা করে অ্যাকনোলেজমেন্ট আসে, এটা সেন্ডারকে বোঝানোর জন্য যে হ্যাঁ, আপনার যে কমিউনিকেশনটা করছেন সেই কমিউনিকেশনের অবস্থাটা কেমন। ঠিক তুমি যদি মেইল করো কাউকে, তোমার মেইলের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটবে। তুমি যদি সেই মেইলটা যদি না যায়, তোমাকে জানাই দিবে, বা সেই মেইলটা যদি পৌঁছায়, তাও মেইল হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, কিছু একটা তোমাকে কিন্তু মেসেজ অবশ্যই আসবে। ঠিক। আবার মনে করো, গতদিন বলছিলাম, তোমরা যদি কোনো ইউআরএল লেখো গুগলে, সেই ইউআরএল এর বিপরীতেও তোমার কাছে কিন্তু কোনো না কোনো অ্যাকনোলেজমেন্ট কিন্তু অবশ্যই আসবে, যে তোমার মেসেজটা পৌঁছায়নি, ব্যাড রিকোয়েস্ট, নট ফাউন্ড, এগুলো সব নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট আসে। আর যদি পজিটিভ অ্যাকনোলেজমেন্ট আসে, সেটা হচ্ছে তুমি যে ওয়েব পেজটা চাচ্ছ, সেই পেজটাই সরাসরি চলে আসতেছে, এটাও কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট। ঠিক আছে, তো এরকম সিস্টেম কিন্তু আমাদের কমিউনিকেশন সেক্টরে থাকতেই হবে। ঠিক সেরকম দেখো, সেন্ডার একটা মেসেজ, একটা প্যাকেট পাঠাচ্ছে, প্যাকেট জিরো, রিসিভার সেটা গ্রহণ করতেছে, রিসিভ প্যাকেট জিরো করার পরে, এইবার রিসিভার কি করলো, একটা অ্যাকনোলেজমেন্ট পাঠালো যে হ্যাঁ, সে হচ্ছে প্যাকেট জিরোটা পাইছে।
এই জন্য কি পাঠালো সে, সেন্ড অ্যাকনোলেজমেন্ট 0। এই অ্যাকনোলেজমেন্টটা আসলো। এখন আবার সেন্ডার কি করলো, রিসিভ অ্যাকনোলেজমেন্ট 0, সেন্ড প্যাকেট 1। এখন প্যাকেটটা, এখন 1 নম্বর প্যাকেট পাঠাবে। এখন 1 নম্বর প্যাকেট পাঠানোর পরে সেটাকে রিসিভ করবে রিসিভার। রিসিভ করার পরে রিসিভার সেই 1 নম্বর প্যাকেটের অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, সেন্ড অ্যাকনোলেজমেন্ট 1। এরকম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, তোমার একটা একটা করে প্যাকেট আসবে, তার অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। সেই অ্যাকনোলেজমেন্ট যখন সেন্ডার পাবে, সেন্ডার তার পরবর্তী প্যাকেটটা পাঠাবে। এইভাবে কিন্তু যদি কম্বিনেশন করা হয় তাহলে দেখা যাবে যে তোমার লস হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, তারপরেও তো লস হতেই পারে। এখন যদি লস হয় সেই ক্ষেত্রে কি হবে? দেখো দ্বিতীয় ফিগারটাতে দেখো, সেন্ড প্যাকেট 0, রিসিভ প্যাকেট 0, সেন্ড অ্যাকনোলেজমেন্ট 0। এখন এই অ্যাকনোলেজমেন্ট সেন্ড 0 করার পরে সেন্ডারের কাছে অ্যাকনোলেজমেন্ট আসলো। সেন্ডার কি করলো, পরবর্তী প্যাকেটটা পাঠিয়ে দিল। কিন্তু পরবর্তী প্যাকেটটা কোনো কারণে তোমার নেটওয়ার্কে ওই যে বাফারিং এর জন্য, বাফারের সংক্ষিপ্ততার কারণে লস হয়ে গেছে। এখন সেন্ডার প্যাকেটটা পাঠাইতে বসে আছে, কিন্তু রিসিভার তো প্যাকেট পায়নি। রিসিভার যেহেতু প্যাকেট পায়নি, তো সে কোনো অ্যাকনোলেজমেন্ট পাঠাতে পারবে না। এখন এইখানে একটা সিস্টেম আছে, যখনই সেন্ডার কোনো প্যাকেট পাঠাবে, সে প্যাকেট পাঠানোর পরে অবশ্যই নির্দিষ্ট সময় পর্যন্ত সে ওয়েট করবে সেই প্যাকেটের অ্যাকনোলেজমেন্টের জন্য। নাহলে কি সেন্ডার কি সারা জীবন বসে থাকবে যে আমার অ্যাকনোলেজমেন্ট কখন আসবে কখন আসবে, আমি তারপরে মেসেজটা পাঠাবো? এটা হইতে পারে না। এই জন্য নেটওয়ার্কের ক্ষেত্রে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেটা টাইম আউট সেট করা। যে আমি সেন্ডার, আমি একটা প্যাকেট পাঠাচ্ছি, আমি পরবর্তী প্যাকেটটা পাঠানোর জন্য আমি তো অবশ্যই ওয়েট করবো অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে। বাট তারপরেও আমার ওয়েটের একটা নির্দিষ্ট লিমিট থাকা উচিত। আমি 5 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করব। এর মধ্যে যদি আমার অ্যাকনোলেজমেন্ট না আসে, আমি ধরে নিব যে আমার মেসেজটা লস হয়ে গেছে। ঠিক সেরকম একটা টাইম আউট টাইম চালু করা হয়েছে। যেই টাইম আউট টাইম শেষ হয়ে গেছে, দেখলো যে কোনো অ্যাকনোলেজমেন্ট আসলো না, তখন সেন্ডার কি করলো, ওই প্যাকেট ওয়ানটা আবার রিসেন্ড করলো। প্যাকেট ওয়ানটা রিসেন্ড করলো, করে আবার ওয়েট করলো। এর মধ্যে প্যাকেট ওয়ান চলে গেছে, যে রিসিভ হয়েছে, অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে, সে অ্যাকনোলেজমেন্টটা গ্রহণ করছে। তারপরে সে আবার পরবর্তী প্যাকেট 0 পাঠাইছে। এইভাবে সে কিন্তু কমিউনিকেশন করবে। তাহলে আমরা এখানে নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে টাইম আউট সিস্টেমটা অবশ্যই সেন্ডারকে রান করতে হবে। আচ্ছা, এখন সি তে দেখো, সি তে হচ্ছে তোমার, বি তে ছিল হচ্ছে যদি যদি ডাটা লস হয়, যদি সেন্ডার যে প্যাকেটটা পাঠাচ্ছে সেই প্যাকেট যদি লস হয় সেক্ষেত্রে কি হবে? এখন সি তে হচ্ছে সেন্ডার প্যাকেট পাঠাইছে, সেই প্যাকেট ঠিকঠাক মতো পৌঁছাইছে, কিন্তু রিসিভার যে অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে সেই অ্যাকনোলেজমেন্টটাও তো লস হইতে পারে। ঠিক আছে, এখন যদি এরকম কোনো ঘটনা ঘটে, রিসিভারের যে মেসেজটা পাঠাইছে, অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে, সেই অ্যাকনোলেজমেন্টটাই লস হয়ে গেছে। এখন সেন্ডার তো প্যাকেট পাঠাচ্ছে, পাঠাচ্ছে আর ওয়েট করতেছে। এখন সেন্ডার প্যাকেট পাঠাচ্ছে, পাঠায়, ওয়েট করছে, টাইম আউট শেষ হয়ে গেছে। সেন্ডার তো আর জানে না যে সেন্ডার যে প্যাকেটটা পাঠাইছে সেই প্যাকেটটা লস হয়েছে, নাকি রিসিভার যে অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে সেই প্যাকেটটা লস হয়েছে। এটা তো সেন্ডার জানে না। সেন্ডার কিন্তু অ্যাজ ইট ইজ, তার টাইম আউট টাইম শেষ হয়ে গেছে, সে প্যাকেটটা আবার পাঠিয়ে দিচ্ছে। এখন রিসিভার যখন সেই প্যাকেটটা আবার পাচ্ছে, তখন রিসিভার কিন্তু টেনশনে পড়ে গেছে যে আমি তো এই প্যাকেটটা একবার পাইছি, আমাকে এই প্যাকেটটা আবার পাঠাইছে কেন? তখন রিসিভার বুঝতে পারছে যে না, তাহলে আমি আগে যে অ্যাকনোলেজমেন্টটা পাঠাইছি সেই প্যাকেটটা লস হয়ে গেছে। তখন কি করবে সেন্ডার, রিসিভার তখন হচ্ছে ওই অ্যাকনোলেজমেন্টটা আবার পাঠাবে। ঠিক অ্যাকনোলেজমেন্টটা আবার আসবে, সেন্ডার সে অ্যাকনোলেজমেন্টটা পাবে, তারপরে সেন্ডার পরবর্তী প্যাকেট পাঠিয়ে দেবে। এটা হচ্ছে তোমার 3 নাম্বার গেল, যদি অ্যাকনোলেজমেন্টটা লস হয়ে যায়। আচ্ছা, 4 নম্বরটা হচ্ছে প্রি ম্যাচিউর টাইম আউট বা ডিলে অ্যাকনোলেজমেন্ট। যদি টাইম আউটটা তোমার প্রি ম্যাচিউর হয়, বা টাইম, মনে করো টাইম আউটটা তোমার হচ্ছে কম হয়ে গেছে, অ্যাকনোলেজমেন্টটা পরে এসে পৌঁছাইছে, বা যদি অ্যাকনোলেজমেন্টটা নেটওয়ার্কের কোনো কারণেই পরে এসে পৌঁছায়, তাহলেও কিন্তু একই ঘটনায় ঘটবে। সেটা কি, তোমার সেন্ডার টাইম আউট পাস হয়ে, টাইম আউট শেষ হয়ে যাবে, সেন্ডার মনে করবে যে অ্যাকনোলেজমেন্ট বা প্যাকেট যে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, তো তখন সে কিন্তু স্বভাবসুলভ ভাবে সে ওই প্যাকেটটা আবার পাঠাবে। ঠিক আছে,
প্যাকেটটা আবার পাঠানোর পরে এখানে দুইটা ঘটনা ঘটবে। প্যাকেটটা পাঠানোর পরে দেখা যাবে যে ওই ওই প্যাকেটেরই অ্যাকনোলেজমেন্ট এসে পৌঁছাবে। এখন যখন ওই প্যাকেটের অ্যাকনোলেজমেন্ট এসে পৌঁছাবে তখন সেন্ডার কিন্তু তার পরবর্তী প্যাকেট পাঠিয়ে দিবে। আবার যেহেতু ওই মেসেজটা সেন্ডার আবার পাঠাইছে রিসিভারকে, রিসিভার কিন্তু তার স্বভাবসুলভ ভাবে তার অ্যাকনোলেজমেন্টটাও কিন্তু সে আবার পাঠাবে। ঠিক আছে, এই জন্য ভালো করে ফিগারটা খেয়াল করো। দুইটা ঘটনায় কিন্তু দুইবার দুইবার করে ঘটছে, কিন্তু দোষ কিন্তু কারণ না আসলে। সেন্ডারও তোমার হচ্ছে দুইবার প্যাকেটটা পাঠাচ্ছে কারণ টাইম আউট হয়ে গেছে, আর রিসিভারও কিন্তু তোমার অ্যাকনোলেজমেন্টটা দুইবারই পাঠাইছে। এখন যখন সেকেন্ড টাইম অ্যাকনোলেজমেন্টটা সেন্ডারের কাছে আসবে তখন সেই অ্যাকনোলেজমেন্টটাকে সে জাস্ট ইগনোর করে দিবে, কারণ সে এই অ্যাকনোলেজমেন্টটা কিছুক্ষণ আগে সে আবার পাইছিল। এখন সে তখন বুঝতে পারবে যে এখানে কোনো একটা প্রবলেম হয়েছিল, কিন্তু ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে পারফরমেন্স দেওয়া আছে, তোমরা হচ্ছে একটু দেখবা। এটা হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট অপারেশনটা বোঝাইছে। আমরা যেটা দেখলাম সেটাকেই এইভাবে দেখানো আছে, দেখলে বুঝতে পারবা। আচ্ছা, আরটিটি, আরটিটি দেখো, এই আরটিটি মানে কি জানো? আরটিটি মানে হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম। রাউন্ড ট্রিপ টাইম, এই আমরা যে টাইম আউট বলতেছি না, সেই টাইম আউটটা আসলে আরটিটির উপরে ডিপেন্ড করে। রাউন্ড ট্রিপ টাইম বলতে বোঝায় যে একটা প্যাকেট সেন্ডার থেকে রিসিভার এন্ডে যাবে, যাওয়ার পরে সেইখান থেকে তোমার অ্যাকনোলেজমেন্টটা আবার সেন্ডারে আসবে। তার মানে পুরো প্যাকেটটাকে রাউন্ড ট্রিপ করতে হবে। মানে প্যাকেটটাকে সেন্ডার যাবে, সেন্ডার থেকে আবার রিসিভারে আসবে। এই যে রাউন্ড ট্রিপ, এই যে টাইমটা, এটাকে বলছে তোমার রাউন্ড ট্রিপ টাইম। আর এটাকে আসলে আমরা ওই প্রত্যেক সেন্টার যখনই কোনো প্যাকেট পাঠায় তখন তার একটা করে রাউন্ড ট্রিপ টাইম কাউন্ট শুরু হয়, বা সেটাকে আমরা টাইম আউট টাইম বলি। এখন যদি টাইম আউট টাইম যদি তোমার 7 সেকেন্ড হয়, তাহলে তোমার সাপোজ 7 সেকেন্ড সেন্টারে একটা প্যাকেট পাঠাচ্ছে, প্যাকেট পাঠানোর সঙ্গে সঙ্গে একটা কাউন্ট ডাউন টাইমার চালু হয়ে যায় 7 থেকে। 7, 6, 5, 4, 3, 2, 1, শূন্য। যদি শূন্য হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে সেন্টার তোমার ওই মেসেজটা আবার পাঠাবে, কারণ তার টাইম আউট টাইম শেষ হয়ে গেছে। এটা হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম। আচ্ছা, এবার আমরা হচ্ছে এটা গো ব্যাক এন। আমরা একটু আগে দেখছি তোমার হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট মেথড। স্টপ অ্যান্ড ওয়েট মেথড মানে হচ্ছে স্টপ করবো, স্টপ করো এবং ওয়েট করো। তার মানে হচ্ছে যখন সেন্ডার যখন কোনো মেসেজ পাঠাচ্ছে, পাঠানোর সাথে সাথে সে স্টপ হয়ে যাচ্ছে, স্টপ হয়ে যাচ্ছে এবং ওয়েট করতেছে। কিসের জন্য ওয়েট করতেছে? সে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার জন্য ওয়েট করছে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, সেন্ডার একটা মেসেজ পাঠাচ্ছে মাত্র, পাঠায় সে মেসেজ পাঠানো বন্ধ করতেছে এবং অ্যাকনলেজমেন্ট পাওয়া পর্যন্ত সে ওয়েট করতেছে। এই জন্য ওই অপারেশনটাকে বলতে হচ্ছে স্টপ অ্যান্ড ওয়েট মেথড। এখন এই স্টপ অ্যান্ড ওয়েট মেথডের সব থেকে বড় সমস্যা হচ্ছে এটা অনেক সময় লাগে। একটা মেসেজে যদি তোমার মনে করো যে টোটাল 50টা সিগমেন্ট থাকে, মানে 50টা সিগমেন্ট যদি একটা 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 করে স্টপ অ্যান্ড ওয়েট মেথডের মাধ্যমে পাঠাইতে হয়, তাহলে দেখা যাবে যে হচ্ছে আমাদের 50টা সিগমেন্ট যদি তোমার 3 সেকেন্ড করেও আমি টাইম দিই, তাও তোমার 150 সেকেন্ড লাগবে। আর যদি কোনো লস হয় তখন তো টাইম আরো বেড়ে যাবে। ঠিক আছে, তো তাতে দেখা যাবে যে আমাদের টাইমটা আসলে অনেক ডিলে হবে, কমিউনিকেশনটা আসলে কখনোই ইফিসিয়েন্ট হবে না। তো তখন তোমার সায়েন্টিস্টরা এটাকে অ্যানালাইসিস করে দেখতো যে আমরা তাহলে অন্যভাবে করতে পারি। সেখান থেকে আসলে হচ্ছে গো ব্যাক এন, গো ব্যাক এন মেথড। গো ব্যাক এন মেথডের সিস্টেমটা হচ্ছে কি, সেন্ডার পরপর মেসেজ পাঠাতে থাকবে। সেন্ডারের একটা বিশ্বাস আছে যে হচ্ছে নেটওয়ার্কে খুব বেশি সমস্যা নাই, আমি পরপর মেসেজ পাঠাবো। যদি কোনো প্রবলেম হয়, মনে করো সেন্ডার মেসেজ পাঠাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 পাঠাচ্ছে, 21 নাম্বার প্যাকেটে যে প্রবলেম হয়ে গেল। ঠিক আছে, 21 নম্বর প্যাকেটে প্রবলেম হয়ে গেল, তোমার হচ্ছে হয় প্যাকেট লস হয়েছে অথবা অ্যাকনোলেজমেন্ট লস হয়েছে, যে কোনো একটা লস হয়েছে। এখন আমাদের নর্মাল সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা প্যাকেট পাঠানোর সাথে সাথে তার রাউন্ড ট্রিপ টাইম বা তার টাইম আউট কাউন্ট করা শুরু করে। ঠিক আছে, এখন সেন্ডারও সেই কাজ করছে। এখন
21 নম্বর প্যাকেট পাঠানোর পরেও কিন্তু সেন্ডার 22, 23, 24, 25, 26, 27 পর্যন্ত পাঠাই ফেলছে। এখন এই 27 পর্যন্ত পাঠানোর পরে দেখা গেছে 21 নাম্বার যে প্যাকেটটা পাঠাইছিল সেই প্যাকেটের টাইম আউট শেষ হয়ে গেছে। তখন সেন্ডার দেখলো যে আমার 21 নাম্বার প্যাকেটটা পৌঁছায়নি। তখন সেন্ডার কি করবে? সেন্ডারে কিন্তু 28 নাম্বার প্যাকেট পাঠানো হয়ে গেছে। তখন সেন্ডার কি করবে? এই গো ব্যাক এন, এই এন মানে হচ্ছে যেই প্যাকেটটা তোমার, যেই সেগমেন্টটা তোমার লস হয়েছে সেইখানে ফিরে যাইতে হবে। গো ব্যাক এন, তার মানে 21 নাম্বার লস হয়েছে, তো তার মানে হচ্ছে 20 নাম্বার পর্যন্ত ঠিকঠাক মতো পৌঁছাইছে। 20 নাম্বার পর্যন্ত আমি অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেছি, 20 নাম্বার পর্যন্ত ঠিকঠাক মতো পৌঁছেছে, 21 নাম্বার অ্যাকনোলেজমেন্ট আমি পাইনি। তো তার মানে হচ্ছে আমাকে 21 নাম্বার থেকে আবার পাঠানো শুরু করো। এইটাকে বলছে হচ্ছে গো ব্যাক এন। দেখো মেসেজটা ভালো করে, ফিগারটা ভালো করে দেখো। আচ্ছা, এরপর হচ্ছে সিলেক্টিভ রিপিট। এখন গো ব্যাক এন এর ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, মনে করো তুমি ওই পরপর ডাটা পাঠাচ্ছ, এখন মনে করো তুমি 1 থেকে 100 পর্যন্ত ডাটা পরপর পাঠাচ্ছ। এখন মনে করো তোমার হচ্ছে 65 পর্যন্ত প্যাকেট পাঠানো হয়ে গেছে, পরে তুমি দেখলে যে তোমার 33 নম্বর প্যাকেটটা তোমার লস হয়ে গেছে। এখন তোমাকে কি করতে হবে? তোমার 33 থেকে কিন্তু আবার পাঠানো শুরু করতে হবে। তো 33 থেকে যে 65 এই প্যাকেটটা তোমাকে আবার পাঠাতে হবে। তাতে দেখা যাবে তোমার সময়টা বেশি লাগতেছে। এখন সায়েন্টিস্টরা এটাকে নিয়ে আবার চিন্তা করছে যে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, তখন সেটা আসছে তোমার সিলেক্টিভ রিপিট। তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র যেই প্যাকেটটা টাইম আউট পার হয়ে যাবে কিন্তু তার অ্যাকনোলেজমেন্ট পৌঁছাবে না, সেন্ডার শুধুমাত্র সেই প্যাকেটটাই পাঠাবে। এটাকেই বলছে যে তোমার সিলেক্টিভ রিপিট, মানে একটা নির্দিষ্ট যে সিলেক্ট করছে তাকে শুধুমাত্র সে রিপিট করবে, এটাকে বলছে সিলেক্টিভ রিপিট। দেখো এটা হচ্ছে সিলেক্টিভ রিপিটের ফিগার। 2 নম্বর প্যাকেট লস হয়ে গেছে, কিন্তু প্যাকেট 3 চলে গেছে, প্যাকেট 4 চলে গেছে, 5 চলে গেছে, কিন্তু 2 নম্বর প্যাকেট টাইম আউট পার হয়ে গেছে, কিন্তু 2 নম্বর প্যাকেটটা আসে নাই। তখন যেই টাইম আউট পার হয়ে গেছে তখন হচ্ছে সেন্ডার কি করছে? 2 নম্বর প্যাকেটটাই পাঠিয়েছে। আর এদিকে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নম্বর যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা রিসিভারের কাছে পৌঁছাইছে। রিসিভার কি করছে? রিসিভার দেখছে যে রিসিভারের কাছে 2 নম্বর প্যাকেট পৌঁছায়নি, কিন্তু 3, 4, 5 পৌঁছায় গেছে। তখন রিসিভার বুঝতে পারছে যে 2 নম্বর প্যাকেটটা কিন্তু লস হয়েছে। এই জন্য রিসিভার কি করবে? রিসিভার যে প্যাকেট লস হবে তার পরবর্তী যে প্যাকেট গুলো সে গ্রহণ করবে সেগুলোকে সে বাফারিং করে রাখবে। সে কিন্তু সেই প্যাকেটটাকে তোমার রিঅ্যাসেম্বল করতে পারবে না, কারণ রিঅ্যাসেম্বল করতে গেলে কিন্তু সিকুয়েন্সিয়ালি করতে হয়। এখন যেহেতু সিকুয়েন্সিয়ালি হচ্ছে না, মধ্যেখানে একটা প্যাকেট লস হয়ে আছে, সে তখন কি করবে? একটা বাফার সিস্টেম চালু করবে, করে এই পরবর্তী যে প্যাকেটগুলো আসবে, লস হওয়ার পরের যে প্যাকেটগুলো আসবে সেই প্যাকেটগুলো সে হচ্ছে ওই বাফারিং এ রেখে দেবে। এখন ওই যে লসটা হয়েছে সেই লসটা টাইম আউট হয়ে যাওয়ার পরে এই প্যাকেটটা সে আবার পাঠাচ্ছে সেন্ডার। সেন্ডারের কাছ থেকে ওই প্যাকেটটা যখন পাবে রিসিভার, রিসিভার তখন হচ্ছে ওই প্যাকেটটাকে তোমার হচ্ছে রাখবে, এবং বাফার থেকে পরবর্তী যে প্যাকেটগুলো আসছিল সেই প্যাকেটগুলোকে তো এখান থেকে টান দিয়ে নিয়ে আসে অ্যাটাচ করে দেবে। এটা হচ্ছে সিলেক্টিভ রিপিট মেথড। এগুলো ভালো করে দেখবা। এবার হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, মানে কানেকশন ওরিয়েন্টেড যে টিসিপি আছে প্রোটোকলটা, সেই প্রোটোকল এখানে তোমার সরাসরি বলে দেওয়া আছে কি কি করতে হবে। পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল, রিলায়েবল ইন অর্ডার বাইট, ফুল ডুপ্লেক্স ডাটা, কিউমুলেটিভ এক, পাইপলাইনিং, কানেকশন ওরিয়েন্টেড ফ্লো কন্ট্রোল। আচ্ছা, টিসিপি সিগমেন্ট স্ট্রাকচার, এটা কিন্তু তোমার 100% পরীক্ষায় আসবে। এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখবা। তোমার 30, এখানে তোমার সোর্স কোড, ডেস্টিনেশন কোড অবশ্যই লাগবে। তার সাথে সাথে তোমার হচ্ছে সিকোয়েন্স নাম্বার লাগবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার লাগবে। দেখো আমাদের ইউডিপি যে সেগমেন্ট স্ট্রাকচার ছিল সেখানে কিন্তু সোর্স কোড, ডেস্টিনেশন কোড, তার নিচেই ছিল তোমার হচ্ছে লেন্থ আর চেকসাম, আর কিন্তু কিছু ছিল না। আর এখানে দেখো টিসিপি সেগমেন্ট স্ট্রাকচারে কত কিছু আছে, সোর্স কোড, ডেস্টিনেশন কোড তো থাকতেই হবে, তার সাথে সিকোয়েন্স নাম্বার। তুমি হচ্ছে যেই বাইট স্ট্রিম গুলো তুমি হচ্ছে ভাগ ভাগ করে করতেছো তার একটা সিকোয়েন্স নাম্বার দিতে হবে, তার সাথে অ্যাকনোলেজমেন্ট নাম্বার রাখতে হবে। তারপরে লেন্থের মধ্যে দেখো আবার কতগুলো আছে, হেডার লেন্থ আছে, নট ইউজড আছে, আবার দেখো কতগুলো আলাদাভাবে ফিল্ড আছে, সেই ফিল্ডের প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। যেমন প্রথম যে 2টা ফিল্ড সিআরই,
সি এবং ই হচ্ছে কন্ডিশন নোটিফিকেশনে কাজ করে। তারপর হচ্ছে যে এ হচ্ছে যদি তোমার ডাটাটা যদি অ্যাকনোলেজমেন্ট টাইপের মেসেজ হয় তাহলে সেখানে এটা ইউজ করা হবে। তারপর হচ্ছে আর, এস, এফ, এইগুলো হচ্ছে তোমার সিনক্রোনাইজেশন, ফাইনালাইজেশন এই কাজে ব্যবহার করা হবে। তারপর হচ্ছে যে উইন্ডো, রিসিভ উইন্ডো, এটা হচ্ছে ফ্লো কন্ট্রোলের জন্য রিসিভ উইন্ডোটা ব্যবহার করা হবে। তারপর হচ্ছে চেকসাম সিস্টেম তো থাকতেই হবে, যেটা ইউডিপি তেও ছিল, সেই চেকসাম এখানেও থাকতে হবে। আর এখানে দেখো অপশন ফিল্ড নামে একটা ফিল্ড রাখা হয়েছে। এটা তোমার হচ্ছে অনেক সময় লেনটা কম বেশি করতে হয়। এখন সেই লেনটা কম বেশি করার যেটা সুযোগ, সেটা সুযোগটা রাখা হয়েছে তোমার হচ্ছে একটা অপশন ফিল্ড রাখার ফলে। আর তারপরে আছে তোমার ডাটা। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টিসিপি সিগমেন্ট স্ট্রাকচার। আচ্ছা, টিসিপি সিগমেন্ট স্ট্রাকচার বই থেকে দেখো, এখানে বইতেই ভালো করে লেখা আছে। আচ্ছা, টিসিপি যে সিকোয়েন্স নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তার একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে এখানে, যে কিভাবে সিকোয়েন্স নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসলে অপারেশনের ক্ষেত্রে কাজে লাগে। দেখো, হোস্ট এ এবং হোস্ট বি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতেছে। হোস্ট এ যে একটা ডাটা পাঠাচ্ছে, তার সিকোয়েন্স নাম্বার মনে করো 42, অ্যাকনোলেজমেন্ট নাম্বার 79, এবং ডাটাটা হচ্ছে সি। রিসিভার বা হোস্ট বি সেই মেসেজটাকে রিসিভ করলো। রিসিভ করার পরে সে হোস্ট বি এবার মেসেজ দিবে একটা, সেই মেসেজটা কি দিবে? দেখো, সিকোয়েন্স, হোস্ট বি যে মেসেজটা দিচ্ছে হোস্ট এ কে, তার সিকোয়েন্স নাম্বার 79, অ্যাকনোলেজমেন্ট নাম্বার 43, আর ডাটা হচ্ছে সি। এর মানে হচ্ছে, আমরা সাধারণত দেখা যায় যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটাকে আসলে আমরা ধরি যে আমি আসলে নেক্সট টাইম কি চাচ্ছি, সেটা হচ্ছে পূর্ববর্তী অ্যাকনোলেজমেন্ট নাম্বার। দেখো, হোস্ট এ থেকে যখন অ্যাকনোলেজমেন্ট নাম্বার 79 গেছে হোস্ট বি কাছে, তার মানে হচ্ছে হোস্ট এ হোস্ট বির কাছ থেকে তোমার ওই 79 ডাটাটা চাচ্ছে। ঠিক সেই জন্যই তোমার হোস্ট বি যখন তোমার মেসেজটা দিছে, তার সিকোয়েন্স নাম্বার হচ্ছে 79, মানে হচ্ছে ওই 79 সিকোয়েন্সটাই সে পাঠাইছে, যেটা হোস্ট এ চাচ্ছে। আবার হোস্ট বি অ্যাকনোলেজমেন্ট পাঠাইছে হচ্ছে 43, হোস্ট বি কিন্তু অলরেডি সিকোয়েন্স 42 পেয়ে গেছে। এখন অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে 43, তার মানে হচ্ছে হোস্ট এর কাছ থেকে সে আসলে 43 সিকোয়েন্সের ভ্যালুটা চাচ্ছে। এই জন্য পরবর্তীতে হোস্ট এ যে মেসেজটা পাঠাইছে, দেখো সিকোয়েন্স 43 অ্যাকনোলেজমেন্ট আসছে। এইভাবে কমিউনিকেশন চলতে থাকবে। এটা হচ্ছে সিকোয়েন্স এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। আচ্ছা, আমরা যে রাউন্ড ট্রিপ টাইমের কথা বলছিলাম, আরটিটি, এখানে সেটা নিয়ে লেখা আছে যে অনেক ছোট হলে কি হয়, বড় হলে কি হয়, কেমন কেমন হওয়া উচিত, সেটা নিয়ে লেখা আছে, এটা পড়বা। আর কি লাগে দেখবি। আচ্ছা, আচ্ছা, এখানে দুইটা, দেখো এখানে কয়েকটা সিনারিও আছে। আমাদের টাইম আউট টাইমটা কেমন হওয়া উচিত তার উপর ভিত্তি করে নর্মালি কি হয়, যে আমি কোনো ডাটা পাঠাইছি, কিন্তু অ্যাকনোলেজমেন্ট আসতে যদি লস হয়ে যায়, সেন্ডার সেই ক্ষেত্রে তাকে টাইম আউট চালু করছিল। সেই টাইম আউট শেষ হয়ে গেলে সেন্ডার সেই মেসেজটাকে আবার রিসেন্ড করে, এটা আমরা আগেও দেখছি। কিন্তু যদি তোমার হচ্ছে টাইম আউট যদি প্রি ম্যাচিউর টাইম আউট হয়, এটাও আমরা দেখছি যে প্রি ম্যাচিউর টাইম আউট হলে সেই ক্ষেত্রে সেন্ডার কি করবে? সেন্ডারে কিন্তু কিছু করার নেই। যদি প্রি ম্যাচিউর টাইম আউট বলতে টাইম আউটটা অল্প এবং হচ্ছে মেসেজটার অ্যাকনোলেজমেন্ট পরে এসে পৌঁছাইছে, এখন সেই ক্ষেত্রে কিছু করার নেই। সেই ক্ষেত্রে সেন্ডার নর্মালি টাইম আউট টাইম শেষ হয়ে গেলে সে কিন্তু মেসেজটা রিসেন্ড করবে, রিসেন্ড করে পাঠাবে। এবং তখন হোস্ট, হোস্ট কি করবে? রিসিভার হোস্ট কিন্তু বুঝতে পারবে যে এরকম কোনো ঘটনা ঘটছে। রিসিভার হোস্ট কি করবে? রিসিভারের কাছে সর্ব লাস্ট যেই পর্যন্ত তোমার হচ্ছে ডাটা আছে, সেই অনুযায়ী সে কিন্তু অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। দেখো, অ্যাকনোলেজমেন্ট হচ্ছে তোমার এর আগেও তোমার দেখো ওর কাছে 120 পর্যন্ত কিন্তু ডাটা আছে, রিসিভারের কাছে 120 পর্যন্ত ডাটা আছে। সেই হিসাবে
যে 120 পর্যন্ত ডাটা আছে সেই ইনফরমেশনটাই কিন্তু তুমি সেন্ডার রিসিভারকে পাঠাবে। আচ্ছা, এটা হচ্ছে রিট্রান্সমিশন সিনারিও। কি ঘটতে পারে, এখানেও ঠিক একই ঘটনাই ঘটছে যে হোস্ট এ হোস্ট বি এর সাথে কমিউনিকেট করতেছে, অ্যাকনলেজমেন্ট লস, প্রথম ডাটার অ্যাকনলেজমেন্ট লস হয়েছে কিন্তু দ্বিতীয় ডাটার অ্যাকনলেজমেন্ট কিন্তু লস হয়নি, দ্বিতীয় ডাটার অ্যাকনলেজমেন্ট কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন যখন হচ্ছে দ্বিতীয় ডাটার অ্যাকনলেজমেন্ট চলে আসে, তার মানে হচ্ছে প্রথম ডাটার অ্যাকনলেজমেন্ট অবশ্যই রিসিভারের কাছে আছে। রিসিভার কখনো এরকম করবে না যে, মনে করো তুমি 1 থেকে 5 পর্যন্ত প্যাকেট পাঠাচ্ছ, রিসিভার 2 নম্বর প্যাকেটটা পায়নি, কিন্তু রিসিভার 3 এবং 4 5 নম্বর প্যাকেটে পাইছে। রিসিভার কিন্তু কখনোই সেন্ডারকে জানাবে না যে আমি 5 নম্বর প্যাকেট পাইছি। রিসিভার সবসময় জানাবে যে আমি 1 নম্বর প্যাকেট পাইছি, আমি 1 নম্বর প্যাকেট পাইছি। মানে যেটা লস হবে রিসিভারের কাছে পৌঁছানোর আগে, রিসিভার তার আগের মেসেজটা পর্যন্তই কিন্তু তোমার সেন্ডারকে জানাবে। এখন যদি রিসিভার কখনো এরকম হয় যে 1 থেকে 5 নম্বর প্যাকেট পাঠাইছো, 2 নম্বর প্যাকেট রিসিভারের কাছে পৌঁছায়নি, কিন্তু 5 নম্বর পর্যন্ত পৌঁছাই গেছে, রিসিভার যদি জানায় যে আমি 5 নম্বর প্যাকেটটা পেয়ে গেছি, তাহলে সেন্ডার বুঝবে যে রিসিভার 5 নম্বর এবং 5-এর আগে সব প্যাকেট পাইছে। এটা হচ্ছে রুলস। কিন্তু তাতে দেখা যাবে যে তোমার ভুল হইতে পারে। এই জন্য রুলসটা করা হয়েছে যে রিসিভার যেই প্যাকেট পর্যন্ত শিওর পাবে, রিসিভার সেন্ডারকে সেটাই জানাবে। রিসিভার 1 নম্বর পাইছে, সেন্ডারকে জানাবে আমি 1 নম্বর পাইছি। রিসিভার 2 নম্বর পাচ্ছে, সেন্ডারকে জানাবে 2 নম্বর পাইছি। মনে করো 3 নম্বর লস হয়ে গেছে, রিসিভার তো বসে আছে, রিসিভার তো জানে না যে 3 নম্বর পাঠানো হয়েছে কিন্তু আমি পাইনি। রিসিভার, এবার সেন্ডার 4 নম্বর পাঠাইছে, রিসিভার 4 নম্বর পাইছে। রিসিভার যখন 4 নম্বর পাইছে, তখন সে কিন্তু বুঝতে পারছে যে আমার 3 নম্বর এখনো আসেনি, 4 নম্বর চলে আসছে। সে কিন্তু সেন্ডারকে জানাবে যে আমি 2 নম্বর পাইছি। সে সবসময় জানাবে যে আমি 2 নম্বর পাইছি, যতক্ষণ পর্যন্ত না তোমার 3 নম্বর এসে পৌঁছাবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার রিট্রান্সমিশনের রুলস। আচ্ছা, টিসিপি ফাস্ট রিট্রান্সমিট। এখন এই ফাস্ট রিট্রান্সমিট বলতে বোঝাচ্ছে যে অনেক সময় এরকম ঘটনা ঘটে যে আমাদের টাইম আউট টাইমটা অনেক যদি কখনো বড় হয়। এখন ওই যে 1 থেকে 5 পর্যন্ত মেসেজ সেন্ডার রিসিভারকে পাঠাইছে, এখন 2 নম্বর মেসেজটা কিন্তু লস হয়ে গেছে। 2 নম্বর মেসেজটা লস হয়ে গেছে, 3 নম্বর পৌঁছে গেছে, 4 নম্বর পৌঁছে গেছে, 5 নম্বরে পৌঁছে গেছে। দেখো প্রত্যেকবারই কিন্তু রিসিভার অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে কিন্তু 1 নম্বরেরটাই। দেখো অ্যাকনোলেজমেন্ট 100, অ্যাকনোলেজমেন্ট 100, অ্যাকনোলেজমেন্ট 100, অ্যাকনোলেজমেন্ট 100। তার মানে রিসিভারের থেকে কিন্তু যে অ্যাকনোলেজমেন্ট আসছে সেটাও কিন্তু ওই 1 নম্বরের অ্যাকনোলেজমেন্টে কিন্তু বারবার আসছে। এখন যদি এরকম কখনো ঘটে যে তোমার হচ্ছে সেন্ডার তোমার টাইম আউট পার হওয়ার আগেই যদি রিসিভারের কাছ থেকে পরপর পরবর্তী 3টা অ্যাকনোলেজমেন্ট চলে আসে, তখন তখন রিসিভার তোমার তখন সেন্ডার তোমার টাইম আউট টাইমের জন্য ওয়েট না করেই সে কিন্তু হচ্ছে পরবর্তী যেই মেসেজটা তোমার হচ্ছে পাঠানো, বুঝতে পারছে যে লস হয়ে গেছে, সেই মেসেজটা রিসেট করতে পারে। এই জন্য এখানে দেখো যে টাইম আউট টাইম শেষ হয়নি, কিন্তু তার আগেই সে কিন্তু হচ্ছে সিকুয়েন্স 100 মেসেজটা পাঠাই দিচ্ছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার এগুলো তো অনেকটা কাছাকাছি, এই যে রিসেন্ট এরিয়া গুলা, যে সিকোয়েন্স গুলো, তবে স্যার এগুলোর প্রশ্ন প্যাটার্ন গুলো স্যার কেমন হতে পারে স্যার, প্রশ্ন যদি প্যাটার্ন বলতেন। ওরকমই মনে করো। টিসিপি ফাস্ট রিট্রান্সমিট বলতে কি বুঝতেছো? ফার্স্ট হোয়াট ইজ ফাস্ট রিট্রান্সমিট, হাউ ইট ইজ ওয়ার্ক ইন টিসিপি। তখন তোমাকে ফার্স্ট রিট্রান্সমিট জিনিসটা কি সেটা বলতে হবে। তারপরে তোমাকে হচ্ছে ফিগারের মাধ্যমে সেটা হচ্ছে ব্যাখ্যা করতে হবে যে কখন ফার্স্ট রিট্রান্সমিট হয়। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোলটা আমরা হচ্ছে ওই যখন তোমার হচ্ছে মেসেজ খুব দ্রুত পাস হয়ে যায়। এখন অনেক সময় দেখা যায় যে মেসেজ দ্রুত পাস করার ক্ষেত্রে যে তোমার হচ্ছে প্যাকেট লস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, বা প্যাকেট অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে প্যাকেট লস হচ্ছে, তখন কি করে সেন্ডার এবং রিসিভার তাদের নিজস্ব যে উইন্ডো আছে, যেটাকে আমরা স্লাইডিং উইন্ডো বলি,
স্লাইডিং উইন্ডোটা তোমার হচ্ছে কম বেশি করতে পারে। তুমি মনে করো তোমাদের বাসায় যদি তোমার হচ্ছে স্লাইডিং উইন্ডো থাকে, বা হচ্ছে আমাদের বর্তমান জানালাতে যে হচ্ছে তোমার স্লাইডিং সিস্টেম থাকে, তুমি কতটুকু ফাঁকা করবা এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে। আগের জানলাগুলো কিন্তু খুললে পুরোটা খুলে খুলে যেত, কিন্তু এই তোমার স্লাইডিং উইন্ডো গুলোতে কিন্তু তোমার হচ্ছে কাছের যে স্লাইডিংটা সেটা তুমি হচ্ছে কম বেশি করার কিন্তু সুযোগ আছে, যে তুমি কোনটুকু ফাঁকা রাখবা, কোনটুকু ফাঁকা রাখবা বাতাস আদান প্রদান করার জন্য। ঠিক আমাদের হচ্ছে এই ফ্লো কন্ট্রোল সিস্টেমটাও তাই, যে আমি কোনটুকু কি পরিমাণ ডাটা পাস করব সেটা কিন্তু হচ্ছে আমি কম বেশি করতে পারি। ওইটাকেই বলছে আসলে ফ্লো কন্ট্রোল। এই দেখো, রিসিভার কন্ট্রোল সেন্ডার, so sender won't overflow receiver's buffer by transmitting too much too fast। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করতে পারে, রিসিভার সেন্ডারকে কন্ট্রোল করতে পারবে, এটা এই ফ্লো কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে। এটাকে ফ্লো কন্ট্রোল বলতেছে। আর এখানে আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে টিসিপি সাধারণত তোমার থ্রি ওয়ে হ্যান্ডশেকিং সিস্টেম ফলো করে। থ্রি ওয়ে হ্যান্ডশেকিং সিস্টেম, হ্যান্ডশেকিং সাধারণত দুই রকম হয়, একটা হচ্ছে টু ওয়ে হ্যান্ডশেকিং, একটা হচ্ছে থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। এখন টু ওয়ে হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে কি ঘটে, দেখো এখানে তোমার আহ, অ্যানা এবং হচ্ছে বিল, অ্যানা বলতে চাচ্ছে লেটস টক, বিল বলছে ওকে। এটা হচ্ছে টু ওয়ে হ্যান্ডশেকিং, তার মানে হচ্ছে তারপরে তোমার অ্যানা এবং বিল নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। তার মানে অ্যানা একবার দাঁড়াইছে, আসো কথা বলি, বিল যখন বলছে ওকে, তো টু ওয়ে, অ্যানা থেকে একবার বিলের কাছে গেছে, বিল থেকে একবার অ্যানার কাছে আসছে, তার মানে যে এটা হয়ে গেছে তখন এস্টাবলিশ হয়ে গেছে, এখন তারা কমিউনিকেশন করতে পারে। এটা হচ্ছে টু ওয়ে হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে। এখন টু ওয়ে হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। মাঝে মাঝে তোমার ওই যে যদি হচ্ছে এই সেন্ডার রিসিভারকে একটা মেসেজ দিছে, কানেকশন এস্টাবলিশ করার রিকোয়েস্ট দিয়ে, রিসিভার কানেকশন এস্টাবলিশ করার রিকোয়েস্টটা একসেপ্ট করছে, করে যে মেসেজটা দিছে, যে মেসেজটা দেওয়ার ফলে কানেকশন এস্টাবলিশ হওয়ার কথা, দেখা গেছে সেই মেসেজটা আসতে দেরি করছে। এখন আসতে দেরি করছে, এখন টাইম শেষ হয়ে গেছে, এখন সেন্ডার আবার রিট্রান্সমিট করছে। এখন আবার রিট্রান্সমিট করার পরে অনেকক্ষণ পরে আসে তোমার হচ্ছে রিসিভারের কাছ থেকে অ্যাকনোলেজমেন্ট আসছে। এখন রিসিভারের কাছে যখন অ্যাকনোলেজমেন্ট আসছে, তখন সেন্ডার আসলে তোমার এস্টাবলিশ করছে ঠিকই, কিন্তু রিসিভার কিছুক্ষণ পরে ওই অ্যাকনোলেজমেন্ট, ওই রিসেন্ট যে মেসেজটা পাঠাইছিল সেই মেসেজটা আবার পাইছে। এখন রিসিভার আদৌ এস্টাবলিশ করবে, প্রথমবার এস্টাবলিশ করবে না দ্বিতীয়বার এস্টাবলিশ করবে, এটা নিয়ে কিন্তু কনফিউশনে পড়ে যাবে। ঠিক আছে, তো এইখানে তোমার দেখা যায় যে একটা প্রবলেম হইতে পারে যদি টু ওয়ে হ্যান্ডশেকিং হয়। এখন সেই ক্ষেত্রে আছে টিসিপি কি করে, টিসিপি হচ্ছে তোমার থ্রি ওয়ে হ্যান্ডশেকিং করে। থ্রি ওয়ে হ্যান্ডশেকিংটা করে যার ফলে তোমার শিওর হইতে পারে যে হ্যাঁ, সেন্ডার এবং রিসিভার দুইজনেই তোমার আসলে এখন নেটওয়ার্কে আছে এবং দুইজনেই তোমার কমিউনিকেশন করতে প্রস্তুত। ঠিক আছে, এটা হচ্ছে তোমার থ্রি ওয়ে হ্যান্ডশেকিং সিস্টেমের রুলস। দেখবে তুমি যখন হ্যালো মাইক টেস্টিং করে, তখন কিন্তু এই একবার মাইক টেস্টিং বা দুইবার মাইক টেস্টিং করে কিন্তু তারা কিন্তু হচ্ছে চুপ থাকে না, তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বারবার করে মাইক টেস্টিং করতে থাকে বিভিন্ন ভাবে। ওটা হচ্ছে ইনশিওর করার জন্য যে হ্যাঁ, যে কোনো ভাবে হোক না, এক একজনের বলার ভয়েসের ফ্রিকোয়েন্সি এক এক রকম, তাদের কারোর ফ্রিকোয়েন্সিতে যেন কোনো প্রবলেম না থাকে। ঠিক সেরকম টিসিপির ক্ষেত্রে তোমার হ্যান্ডশেকিংটা থ্রি ওয়েতে হয়। প্রথমবার কি করে, প্রথমবার হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে একটা রিকোয়েস্ট পাঠায় সার্ভার সাইডকে, সার্ভার সাইড সেই রিকোয়েস্টের অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, পাঠানোর সাথে সাথে সার্ভার সাইড আবার আরেকটা রিকোয়েস্ট পাঠাবে। এখন সার্ভার সাইডের রিকোয়েস্ট যখন ক্লায়েন্ট সাইডে আসবে, ক্লায়েন্ট সাইড তখন সেইটার একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে, যখন সার্ভার সাইডে সেটা পৌঁছাবে তখন তোমার হচ্ছে কানেকশন এস্টাবলিশ হবে। তো দুইজন দুইজনকেই তোমার হচ্ছে আলাদা আলাদা ভাবে জানাবে, জানালেই তোমার তখন কানেকশনটা এস্টাবলিশ হবে। এটাকেই বলছে যে তোমার টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। আচ্ছা, থ্রি ওয়ে হ্যান্ডশেকিং করার ফলে তোমার কমিউনিকেশন এস্টাবলিশড হয়, মানে শুরু হয়। আবার যখন তোমার কমিউনিকেশন শেষ হয়ে যায়, তখন কিন্তু আবার হচ্ছে কানেকশন ক্লোজ করতে হয়, সেটাকে বলছে হচ্ছে ক্লোজিং এ টিসিপি কানেকশন। সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার ইজ ক্লোজ দেয়ার সাইড অফ কানেকশন, সেন্ড টিসিপি সিগমেন্ট উইথ FIN বিট 1। FIN মানে হচ্ছে ফাইনালাইজেশন, মানে হচ্ছে ক্লায়েন্ট কি করবে,
বন্ধ করতে চাচ্ছে এখন কানেকশন, সো তখন হচ্ছে এফআইন একটা বিট পাঠাবে। এবার হচ্ছে রিসিভার কি করবে, রিসিভার সেই এফআইন বিট পাওয়ার সাথে সাথে তার একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। অন রিসিভিং এফআইন এক ক্যান বি কম্বাইন্ড উইথ ওন এফআইন। তার মানে সেন্ডার প্রথমে এফআইন পাঠাচ্ছে রিসিভারকে, রিসিভার সেই এফআইন এর একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে সেন্ডারকে, সাথে সাথে রিসিভার আবার এফআইন বিট পাঠাবে সেন্ডারকে। এবার রিসিভার এফআইন বিটের যখন তোমার হচ্ছে সেন্ডারের কাছে পৌঁছাবে, সেন্ডার তার অ্যাকনোলেজমেন্ট পাঠাবে এবং দুইজনেই অটোমেটিক্যালি কানেকশন ক্লোজ করে দেবে। এটা হচ্ছে টিসিপি কানেকশন ক্লোজিং এর সিস্টেম। আচ্ছা, এই পর্যন্তই থাক, আর দরকার নেই।